নমস্কার, আমি অপু। আমার অপুর পরিবারের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। আমার বলা কবিতা যদি আপনাদের মনে একটুখানিও আঁচড় কেটে থাকে, একটুখানিও যদি ভালো লেগে থাকে, তাহলে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। এবং নিজেকে আমি সত্যি ধন্য মনে করব যদি একজন দুজনের কাছে গিয়েও পৌঁছায় আমার কবিতা। আমি একজন সাধারণ গৃহিণী, চেষ্টা করি লেখার স্বপ্ন অনেক দিনেরই, তাই আবার কলম ধরেছি। আপনাদের যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে নিজেকে খুব বাধিত মনে করব। বেশি কথা না বলে আজকে আমার লেখনী থেকে কৃষ্ণকলি। আমি তারে কৃষ্ণকলি বলে ডাকি। না না, রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি নয়, সে ছিল আমার ছোটোবেলার খেলার সাথী। তখনকার দিনে ছেলে মেয়ে বিভেদ থাকতো না, এখনকার দিনেও অবশ্য নেই, কিন্তু আমাদের শৈশবকালে আমরা দুজনে খুব ভালো বন্ধু ছিলাম। আমি নরেন নরেন গাঙ্গুলি, আর আমার কৃষ্ণকলি, তার নাম সুষমা। আমরা ছোটোবেলায় একসাথে খেলেছি, একসাথে আম পেড়েছি, একসাথে দৌড়াদৌড়ি সব কিছু। সে লুকিয়ে লুকিয়ে তার মায়ের হাতে তৈরি নাড়ু, কখনো আচার, দুজনে মিলেই ভাগাভাগি করে খেতাম। গায়ের রঙটা কালো ছিল বলে তার সঙ্গে কেউ কখনো খেলতে চাইতো না, কখনো তার মনের কথা কেউ জানতে চাইতো না। আমার কিন্তু খুব ভালো লাগতো। আমরা দুজন সমান বয়স্ক ছিলাম। বয়স্ক বলতে গেলে এখানে বয়স্ক মানুষের কথা বলছি না, মানে আমরা সেম এজ, তেমন কোনো ডিফারেন্স ছিল না আমাদের। বেশ ভালোভাবেই চলতো পুতুল খেলার দিনগুলো। তখনকার দিনে তো এত মোবাইল টিভি ছিল না, আমাদের খেলার মধ্যেই জগৎ ছিল। কখনো ডাঙ্গুলি, কখনো বউ বসন্ত খেলা, বা কখনো লুকোচুরি খেলা। সবাই মিলে খেলতাম, কিন্তু আমি সুষমার সাথে খেলতাম বলে সবাই আমাকে পছন্দ করতো না, কারণ ও দেখতে কালো, তার ওপরে একটু রোগা চিপচিপে শরীর। কিন্তু যখন সে হেসে আমাকে, ডাকনাম আমার ছিল বুবাইদা, আমাকে বুবাইদা বলে ডাকতো। খুব ভালো লাগতো আমার তার কথা। সময়ের সাথে সাথে, হাওয়ার সাথে সাথে ঠিক এগিয়ে চলতে থাকে জীবন। আমাকে পড়াশোনার জন্য বাইরে যেতে হয়। আমার কৃষ্ণকলিও তখন বড় হয়ে উঠেছে, আগের মতো খেলতে আসে না, লজ্জা পায় সে। কিন্তু মনে মনে একটু গভীর প্রণয়ের আশা একটু একটু করে উন্মিলিত হতে শুরু করেছে, সেটা আমি বুঝতে পারি। আমি যখন কলেজ শেষে দেশে ফিরি, তখন দেখি সে আমার জন্য ঠিক দাঁড়িয়ে থাকে স্টেশনে আগের মতো। সারা রাস্তা গল্প করতে করতে দুজনে আসি। আমি ল পড়ছি, আবার আস্তে আস্তে ল পড়ার জন্য আমাকে বাইরে পরীক্ষা যেতে হবে। বেশি না, 1 বছরের জন্য আমাকে মুম্বাই যেতে হবে। আমি কৃষ্ণকলিকে ডেকে বলি, আমাকে যেতে হবে, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। এরপরে সময়ের সাথে সাথে আমি মুম্বাই শিফট হয়ে যাই। কৃষ্ণকলি আমার মনে আছে ঠিকই, দেশে গেলে কথা হয়, কিন্তু কোনো দিনও যে তার প্রতি আমার প্রণয়ের সম্পর্ক ছিল সেটা আমি স্বীকার করতে পারি না। হ্যাঁ, একটা টান ছিল। দীর্ঘ 3 বছর পর যখন আমি দেশে ফিরলাম, ফিরেই আমি কৃষ্ণকলির জন্য অপেক্ষা করলাম। স্টেশনে দেখতে পেলাম না, আমি ভাবলাম হয়তো অভিমান হয়েছে। ঘরে গিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা, কৃষ্ণকলি কোথায়, মানে সুষমা কোথায়? তিনি বললেন, ওই পোড়ামুখের কথা জিজ্ঞাসা করিস না তো, বিয়ে হয়ে গেছে। বাবু দেখ, তোরা ছোটোবেলায় যা ছিলি, এখন আর তোরা আগের মতো কথা বলিস না, সেও বড় হয়ে গেছে, সে পরের ঘরে চলে গেছে। আমি বললাম, বিয়ে হয়ে গেছে, আমাকে একবারও খবর দিল না। মনে মনে একটু অভিমান হলো। আমি এখন 1 বছরের জন্য বাড়ি এসেছি ছুটিতে। হঠাৎ করে কিছুদিন পরে দেখি কৃষ্ণকলি এসছে, দরজার কাছে দাঁড়িয়ে, মাথাটা নিচু, পায়ে বুড়ো আঙুল দিয়ে মাটিতে আঁকি বুকি কাটছে। আমি বললাম, কী রে, আয় ভেতরে, ভালো আছো বুবাইদা? আমি বললাম, হ্যাঁ ভালো আছি।
তুই ভালো আছিস তো? তোর সংসার কেমন চলছে রে? ভালোই যাচ্ছে। তুমি ভালো আছো? আমার তো বিয়ে হয়ে গেল। তুমি কবে বিয়ে করবে? আমি বললাম অবশ্যই করব। আমার বিয়ে হয়ে গেছে জানো। আমি যে তাহলে ভালো ব্যাপার। খুশি আছিস নিশ্চয়ই তুই? আনন্দে আছিস? হুম। চোখটা দেখলাম ছলছলে। জানো আমার না দোজ ভরে বিয়ে দিয়েছে। আমার মতো মেয়ের বিয়ে হয়েছে, এটাই অনেক। আচ্ছা বুবাইদা, ভালোবাসা কি অন্যায়? আমি বললাম না তো। তুমিও সেই আমি কালো বলে আমাকে দূরে ঠেলে দিলে। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার কখনোই এইরকম বিয়ে দিতে পারতে না। জানো আমার বরটা না পাগল, আমাকে প্রচুর মারে। তবুও আমি ভালো আছি, দুমুঠো খেতে তো পাচ্ছি, নতুন নতুন জামা কাপড় পাচ্ছি। জানো আমার তোমার সাথে অনেক কথা আছে, কিন্তু আজ আর বলতে পারলাম না। আসি গো, দেরি হয়ে যাচ্ছে, শ্বশুরবাড়ি যেতে হবে তো। ভালো থেকো তুমি। কৃষ্ণকলি চলে গেল। আমার মনটা হু হু করে উঠল। বলা অনেক কথা, না বলা অনেক কথা যেন গোপনে প্রকাশ পেতে চায়, কিন্তু চুপ করে থেকে গেলাম আমি। আমার যাওয়ার সময় হয়ে এলো। হঠাৎ একদিন খবর পেলাম কৃষ্ণকলি আর নেই। সে নাকি গায়ে আগুন দিয়েছে। শুনে বুকটা থ করে উঠল। তার মা হাউ মাউ করতে করতে আমাদের ঘরে এসে বলল চল না বাবু একবার, আমার মেয়েটাকে শেষ দেখাটা দেখে আসবো। কেউ যাচ্ছে না, আমরা গরিব তো। তারপরে আমার মেয়ে কালো ছিল, সবাই তো ঘৃণা করতো। আজ সবার মন জুড়োবে, আপদবালায় বিদায় হয়েছে যে। আল্লাহ এরকম করে বলো না মাসি, চলো আমি যাব। আমার মা হাত ধরে পিছু থেকে টানলেন। বাবু তুই কোথাও যাবি না, যে গেছে গেছে, আমার ছেলে যেতে পারবে না। আমি মায়ের হাতটা ছাড়িয়ে বললাম, কোনোদিনই তো কিছু করতে পারলাম না অভাগীর জন্য। শেষ দেখাটা অন্তত দেখে আসি। আটকেও না মা, ভয় নেই, তোমার বাবু চলে যাবে না। দৌড়ে গেলাম কৃষ্ণকলির শ্বশুর বাড়িতে। তখন তারা হসপিটালে দিয়েছে, তাকে গিয়ে জানতে পারলাম কড়াতে মাছ দিয়ে ভাজতে গিয়ে নাকি তার ওই হাল হয়েছে। শাড়িতে কখন আগুন লেগে গেছে সে বুঝতে পারেনি। হসপিটালে গেলাম কৃষ্ণকলিকে দেখতে। ভেতরে কফিনে মোড়ানোর মতো একটা স্তর ঢেকে দিয়েছে, সারা শরীর জুড়ে যন্ত্রণা, কেঁদে যাচ্ছে কৃষ্ণকলি। আমার প্রাণের সখা কৃষ্ণকলি। সখী বলো তোমরা, মেয়েদেরকে সখী বলে, কিন্তু সে আমার সখার কম ছিল না। যেমন করে ঠিক শ্রীকৃষ্ণের অর্জুন ছিল, আমার ছিল কৃষ্ণকলি। সমস্ত ছোটোবেলা থেকে বড়বেলা তার সাথেই কাটানো। আজকে তার এরকম অবস্থায় আমি কিছুই করতে পারলাম না। সে শুধু শেষ কথা বলল, আপদ বিদায় হলো। আর চিরদিনের জন্য আমার কৃষ্ণকলি হারিয়ে গেল। সব শেষ হয়ে গেল। অবশ্য শ্বশুরবাড়ির পয়সার চাপের কাছে সব কিছু হার মেনে গেল। প্রমাণ হয়ে গেল কৃষ্ণকলি স্বইচ্ছায় গায়ে আগুন দিয়েছে। কিভাবে হয়েছে কেউ জানতে পারল না। তার মা বুক ফাটা কাঁদনে বলল, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে, তুমি ভালো থেকো, তোমার জন্য আর কেউ অপেক্ষা করবে না। তার মা পাগলের মতো চলে গেল। বিকেলে এক মনে সব কাজ সারার পরে গঙ্গার ঘাটে বসে আছি। এমন সময় হু হু করে হাওয়া দিয়ে উঠল। পাশ থেকে কানে কানে কেউ যেন বলে গেল, আমার দোষটা কোথায় বলো? কৃষ্ণ কালো, কালী কালো, তার রূপেতে জগৎ আলো। কিন্তু আমি কালো বলে জগতের এতই কষ্ট, এত বেদনা। আমি তো তোমার কৃষ্ণকলি ছিলাম, আমাকে কি একটু ভালোবাসা যেত না? চলে যাচ্ছি গো, আপদ বিদায় হলো। আস্তে আস্তে বৃষ্টি আরম্ভ হয়েছে। আমি গঙ্গার ঘাটেই বসে আছি, যেন সেই ছায়ামূর্তি কেউ গঙ্গা থেকে উঠে আস্তে আস্তে আমার পাশ দিয়ে আমার হাত ধরে বলল, ঘর যাও বুবাইদা, তোমার জন্য নতুন জীবন অপেক্ষা করছে। কৃষ্ণকলিকে তুমি ভুলে যেও,
এই জগৎ শুধু নতুন রং খোঁজে, নতুন গন্ধ খোঁজে, ভালো জিনিস খোঁজে, কিন্তু কালোর পরেই যে একটা নতুন দিনের সূচনা হয় সেইটা কেউ বলে না। আস্তে আস্তে ছায়াটা যেন চোখের নিমেষে হাওয়া হয়ে গেল। আমি ক্লান্ত অবসন্ন মনে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকতে ঢুকতে মা বলল, সেই তুই গেলি? আমি তোকে বারণ করেছিলাম বাবু, যাবি না তুই। আমি হাসলাম। আমি বললাম, মা আর তো যাব না, আর তো কেউ এসে বলবে না বুবাইদা তোমার জন্য নাড়ু এনেছি। বুবাইদা তুমি খেয়েছো? কেমন আছো? ওখানকার কি রেলগাড়ি ছুকছুক করে চলে? কেউ জানতে চাইবে না আমার খেলার ঘর ভেঙে গেছে মা। আমার আর কিছু বলার নেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা কথাই বললাম, তোমাদের চিরকালের আপদ কৃষ্ণকলি বিদায় নিয়েছে। নমস্কার।